আমি যদি আজকে আপনাকে বলি যে আমি বর্তমানের মিড রেঞ্জ ফোন সাজেস্ট না করে আপনাকে ২ বছর আগের একটা ফোন সাজেস্ট করব, তাহলে হয়তোবা আপনাদের অবাক লাগতে পারে। কারণ বর্তমানে ৪০ থেকে ৫০,০০০ টাকার রেঞ্জে আপনি হাই রিফ্রেশ রেটেড ডিসপ্লে পাবেন, ভালো পারফরম্যান্স পাবেন, বড়, বড় ব্যাটারি পাবেন। কিন্তু যেখানে আপনাদের সবচেয়ে বেশি ল্যাকিংস হবে সেটা হচ্ছে ক্যামেরা। আর তার থেকে বড় কথা হচ্ছে একজন জেনারেল কনজিউমারের জন্য অ্যাকচুয়ালি পারফরম্যান্স সেন্ট্রিক ফোনগুলোর চেয়ে বেশি সেন্স মেক করে একটা ওভারঅল ব্যালেন্সড স্মার্টফোন। প্রায় গত ২ বছর যাবৎ আমি স্যামসাং গ্যালাক্সি S24 ফোনটি আমার পার্সোনাল ডিভাইস হিসেবে ইউজ করে আসতেছি। অ্যান্ড বর্তমান মার্কেটে প্রায় ৪৫,০০০ টাকার কমেই বলতে গেলে এই ফোনটা ইউজড মার্কেটে অ্যাভেলেবল আছে। আমার কাছে পার্সোনালি কম্প্যাক্ট ফোন খুব পছন্দ হয়, সেই বিধায় আমি এই ফোনটাতে মুভ করেছিলাম ২ বছর আগে। কিন্তু আপনার কি এই ফোনটা অ্যাকচুয়ালি চুজ করা উচিত? চলেন ফাইন্ড আউট করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম টেক পিপল, ওয়েলকাম টু টেকসেক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড লেটস গেট স্টার্টেড। প্রথমে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে শুরু করি। এটা হচ্ছে স্যামসাং এর কম্প্যাক্ট একটা ফ্ল্যাগশিপ ফোন, যে ফোনটাতে অ্যাকচুয়ালি তেমন কোনো স্যাক্রিফাইস নাই বললেই চলে। এই ফোনটার ওয়েট মাত্র ১৬৮ গ্রাম, সো হাতে বেশ লাইট ফিল করতে পারবেন। এক হাতে আপনারা যথেষ্ট ইজিলি এই ফোনটা ব্যবহার করতে পারবেন। এছাড়া আরেকটা অ্যাডভান্টেজ একটা ফ্ল্যাগশিপ ফোন কেনার ক্ষেত্রে সেটা হচ্ছে বিল্ড কোয়ালিটি এর বেশ সলিড, বেশ পাকাপোক্ত একটা ফোন। হাতে নিলে খুব প্রিমিয়াম লাগে। ব্যাক সাইডেও গ্লাস, ফ্রন্টেও গ্লাস, গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন থাকছে এই দুইটা গ্লাসেই। এছাড়া ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়াম, যেখানে এই বাজেটের আশেপাশে যে ফোনগুলো আপনারা ইউজুয়ালি বর্তমান মার্কেটে পাবেন সেগুলো মোস্টলি প্লাস্টিক বিল্ড হয়ে থাকে। সো বেশ প্রিমিয়াম একটা ফিল দিবে এই ফোনটা যখনই আপনারা হাতে নেবেন তখনই। এছাড়াও এতে থাকছে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স, সো বৃষ্টিতে তেমন একটা টেনশন করার কিছু নাই। তবে একটা জিনিস একটু অদ্ভুত লাগে আমার কাছে, সেটা হচ্ছে সাইড ফ্রেমটা যেহেতু ফ্ল্যাট, পেছনের দিকটাতে একটু কার্ভ করা থাকলেও সামনের দিকটা একদম শার্প। সো আপনারা যদি কাভার ছাড়া ফোনটা ইউজ করেন তাহলে লং টার্ম হাতে হোল্ড করে রাখলে হাতে আপনাদের বেশ অস্বস্তি বোধ হতে পারে, স্পেশালি যদি আপনারা ল্যান্ডস্কেপ মোডে কোনো মিডিয়া কনজামশন করে থাকেন। তাহলে এর ডিসপ্লেটা 6.2 ইঞ্চের একটা LTPO ডিসপ্লে, সো এটা 1 হার্টজ থেকে 120 হার্টজ পর্যন্ত স্কেল করতে পারে। আর এর পিক ব্রাইটনেস বেশ ভালো, প্রায় ২৬০০ নিটসের মতো তারা স্পেক্স বলে যায়। কিন্তু বাস্তবিক অর্থে হচ্ছে আপনি যদি সানলাইট এটা ইউজ করেন তাহলে বেশ ভালো একটা আউটপুট পাবেন, বাট কিছুক্ষণ ইউজ করার পর ডিসপ্লেটা ডিম হয়ে যায় সানলাইটে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখা উচিত। এরপর আসি পার্সোনালি আমার জন্য একটা স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে ক্যামেরা। আমি প্রবাবলি প্রায় ৪-৫ হাজার ছবির মতো তুলেছি এই ফোনে অলরেডি, বিকজ আমি ২ বছর যাবত ইউজ করতেছি। সো এটা একটা লং টার্ম আমার পার্সোনাল ইউজেজের জন্য, অ্যান্ড আমি ছবি তুলতে বেশ পছন্দ করি। এর ক্যামেরা সেটআপ হিসেবে থাকছে একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, 10 মেগাপিক্সেলের 3x একটা টেলিফোটো ক্যামেরা। মেইন ক্যামেরা সেন্সরটা কাগজে কলমেও যেমন ভালো, বাস্তবিক অর্থেও তেমন ভালো। গুড রেজাল্টস প্রোভাইড করে, ভালো ডিটেলস দিতে পারে, ভালো কোয়ালিটির ছবি আপনাকে আউটপুট দিবে। বাট রেজাল্টগুলো আসে 12 মেগাপিক্সেল ফরম্যাটে। এটা 12 না হয়ে 24 হলে বেশ ভালো হতো। যেমন S26 সিরিজে একটা অপশন আছে, সেটাতে 24 মেগাপিক্সেলের ছবি আউটপুট নেওয়া যায়। ওরকম হলে ভালো হতো, বাট 12 মেগাপিক্সেল হিসেবেও ছবি বেশ ভালো কোয়ালিটির আউটপুট দেয়। বাট প্রবলেমটা যেখানে শুরু হয় সেটা হচ্ছে 10 মেগাপিক্সেলের 3x টেলিফোটো ক্যামেরাটা দিয়ে। আপনি পোর্ট্রেট তুলতে গেলে এই ক্যামেরা সেন্সরটা ইউজ করতে পারবেন। এই সেন্সরটা ডে লাইটে পর্যাপ্ত আলো পেলে যথেষ্ট ভালো ছবি ক্যাপচার করতে পারে, বাট যখনই আলো কমতে শুরু করে তখন এটার পারফরমেন্সও ফল করতে থাকে। এই 10 মেগাপিক্সেলের এই ক্যামেরাটা আসলে বেশ পুরাতন। স্যামসাং তাদের S22 সিরিজ থেকে যেই সেটআপটা ইউজ করা শুরু করেছিল 3টা ক্যামেরার জন্যই, সেই সেটআপটা তারা এখনও কন্টিনিউ করতেছে। সো সেই S22 সিরিজ থেকে S22, 3, 4, ইভেন 5, 6 পর্যন্ত তারা সেম সেটআপটা ইউজ করতেছে। অ্যান্ড এই সেম সেটআপটা অ্যাকচুয়ালি হার্ডওয়্যারের বয়সটা আমরা এখন ফিল করতে পারি যতই সফটওয়্যার দিয়ে ছবি এনহ্যান্স করা হোক না কেন। তো এই টেলিফোটো ক্যামেরাটার আউটপুট আমার কাছে স্পেশালি লো লাইটে মোটেও ভাল লাগে না, বাট ডে টাইমে এর আউটপুট খুবই পছন্দ হয় আমার। ছবিগুলো দেখতে বেশ প্লিজিং লাগে, পোর্ট্রেটগুলো বেশ ভালো তুলতে পারে, অ্যান্ড ওভারঅল এক্সপিরিয়েন্সটা ভালো। 12 মেগাপিক্সেলের যে আলট্রা ওয়াইড ক্যামেরাটা আছে সেটার আউটপুটও ভালো, বাট ওই যে যখনই আপনার আলো কমতে শুরু করবে তখন এর আউটপুটটাও আসলে বাজে হইতে থাকবে আর কি। বাট ওভারঅল 3টা ক্যামেরাতে যদি আপনি সুইচ করেন তাহলে দেখবেন কালার সায়েন্সটা একরকমই রাখার চেষ্টা করে, অ্যান্ড এই জিনিসটা বেশ ভালো যে 3টা ক্যামেরাতেই সেম কালার সায়েন্স দিতে পারে। এছাড়াও এই ফোনের সবগুলো ক্যামেরাতে আপনারা 4K 60 FPS পর্যন্ত ভিডিও সাপোর্ট পাবেন। ভিডিও কোয়ালিটি যথেষ্ট ভালো, যদিও আইফোনের মতো ভালো ভিডিও কোয়ালিটি না, বাট এটা স্টিল খুবই ক্লোজ, খুবই ভালো
কোয়ালিটির ভিডিও আপনাকে আউটপুট দিবে। এছাড়াও টেলিফোটো লেন্সটাতেও ওআইএস আছে, মেইন লেন্সটাতেও ওআইএস আছে, সো আপনার শটগুলো বেশ স্টেবল থাকবে। এছাড়া ফ্রন্টেও আছে 12 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটাও যথেষ্ট ওকে, আউটপুটটাও যথেষ্ট ভালোই দেয়। এরপরে আসি এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটাতে চিপসেট হিসেবে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর। হ্যাঁ ঠিক আছে, এটা স্ন্যাপড্রাগন 8 এলিট না, ওই লেভেলের পারফরমেন্স পাবেন না, বাট একটা কম্প্যাক্ট ফোন হিসেবে স্ন্যাপড্রাগন 8 Gen 3 আমার মতে 2026 সালেও বেশ ভালো একটা চিপসে। কারণ এই ফর্ম ফ্যাক্টরে আপনার ডিভাইস হিট হবেই। আপনি যেই প্রসেসর ইউজ করেন, একটু ভালো পাওয়ারফুল প্রসেসর ইউজ করতে গেলে আপনার ফোন হিট হবেই, কারণ এইটুকুর মধ্যে হিট ম্যানেজমেন্টটা আসলে অত বেশি হয়ে ওঠে না। আপনারা যদি গেমিং ফোকাসড পিপল হয়ে থাকেন তাহলে আমি বলবো এই ফোনটা আপনাদের অ্যাভয়েড করাটাই উচিত, কারণ খুব অল্প ইউজেজই, ধরেন আপনি 5-10 মিনিট গেম খেললেই ফোনটা যথেষ্ট হিট হয়, অ্যান্ড কভার ছাড়া আপনারা যখন ফোনটা হাতে রাখবেন তখন কিছু কিছু ক্ষেত্রে এটা আনবেয়ারেবল লেভেলের হট হয়। তবে সকল ধরনের গেমসই রান করতে পারবেন, বাট ওই যে কম্প্যাক্ট ফোন, সো গেমিং ফোকাসড মানুষদের জন্য অ্যাকচুয়ালি এই ফোনটা ক্রিয়েট করা হয় নাই, সো এই ব্যাপারটা আপনাদের মাথায় রাখতে হবে। এছাড়া আমার ভেরিয়েন্টটা হচ্ছে বেস ভেরিয়েন্ট, সো এটাতে 8GB র্যাম আর 128GB স্টোরেজ আছে। র্যাম ম্যানেজমেন্ট বেশ ভালো, অ্যাপস অনেকক্ষণ ব্যাকগ্রাউন্ডে ওপেন রাখতে পারে, বাট সব ক্ষেত্রে অ্যাপস ওপেন থাকে না। যেমন আপনি যদি ক্যামেরা চালু করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ব্যাকগ্রাউন্ডের কিছু অ্যাপস কিল হয়ে যাবে, বিকজ ক্যামেরা একটা রিসোর্স হেভি অ্যাপ্লিকেশন। সিমিলারলি 128GB স্টোরেজটাও বেশ তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সো চেষ্টা করবেন 256GB স্টোরেজের একটা ফোন কেনার যদি আপনারা কিনতে চান। তবে যেটা একটা দুঃখজনক বিষয় সেটা হচ্ছে এই ফোনে 8GBর বেশি র্যাম ভেরিয়েন্ট নাই, সো আপনাদের কোনো অপশন নাই যে আপনারা টাকা বাড়ায় 12GB অথবা একটু র্যাম বাড়ায় অন্য একটা ভ্যারিয়েন্ট নেবেন। এরপর থাকে এর ব্যাটারি, এতে ব্যাটারি হিসেবে থাকছে 4000 mAh একটা ব্যাটারি, অ্যান্ড এই ব্যাটারিটাকে আপনি 25 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট পাবেন। ব্যাটারিটা এখনকার পার্সপেক্টিভে বেশ ছোট, ইভেন আপনি যদি ডে টু ডে ইউজেজে এটা ফোনটা যদি রেগুলারলি হেভি ইউজ করেন তাহলে এটা আপনারা ডেফিনেটলি ফিল করবেন, আপনাদের 2বার চার্জ দেওয়া লাগবে এই ফোনটা। আপনারা একদিন পুরো শেষ করতে পারবেন না এই ব্যাটারি ব্যাকআপ দিয়ে, স্পেশালি যদি আপনি ছবি টবি তুলেন অথবা মিডিয়া কনজামশন করেন, ফোনের ব্যাটারিটা বেশ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। প্লাস One UI 8.5 এখন রান করছে এই ফোনটা, সো আমার কাছে পার্সোনালি ফিল হয় যে সফটওয়্যার আপডেটের পরে যত ফোনটা আরও স্মুথ হচ্ছে, আরও নতুন নতুন ফিচার্স আসছে, তত ব্যাটারি ব্যাকআপটাও দিন দিন কমতেছে। প্লাস আমার ফোনের বয়সও বাড়ছে, সো এই জিনিসটা আন্ডারস্ট্যান্ডেবল, বাট স্টিল এখনকার পার্সপেক্টিভে এই ফোনে 4000 mAh ব্যাটারি, ছোট একটা ব্যাটারি, আপনাকে সারাদিন এটা ব্যাকআপ দিতে পারবে বলে আমার পার্সোনালি ফিল হয় না, কারণ আমি নিজে এটা থেকে পার্সোনালি সারাদিন ব্যাকআপ পাই না। তবে ব্যাটারি ছোট হওয়ার জন্য যে শর্টকামিংটা তারা ওভারটেক করতে পেরেছে সেটা হচ্ছে 25 ওয়াটের চার্জিং। এটা অ্যাকচুয়ালি এখন যদি আপনি বলেন ফাস্ট চার্জিং 2026 সালে মানুষ আপনাকে নিয়ে হাসতেও পারে, কারণ ভাই 120 ওয়াটের ফাস্ট চার্জিং এখনকার ফোনগুলোতে সাপোর্ট করে। সো ব্যাটারিটা ছোট হওয়ার কারণে 25 ওয়াটের চার্জার দিয়েও আপনি মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের মধ্যে ফোনটা ফুল চার্জ করে ফেলতে পারবেন, সো এটা খুব একটা বিরক্তিকর কোনো বিষয় না, যথেষ্ট ফাস্ট চার্জ হয়। এরপর সফটওয়্যার নিয়ে যদি কথা বলি, বর্তমানে ফোনটা রান করতেছে One UI 8.5-এ, অ্যান্ড এখন অগাস্ট মাস, প্রতি মাসের শেষের দিকে ওই মাসের প্যাচটা চলে আসে, একদম মাসের শুরুতে আসে না আগের মতো এখন আর, বাট স্টিল আমি এখন জুলাইয়ের প্যাচে আছি, সো এখন পর্যন্ত রেগুলার একটা আপডেটের মধ্যে দিয়ে যাচ্ছি। অ্যান্ড এই ফোনটাতে 7 জেনারেশনের আপনার ওএস আপডেট পাবেন, সো আপনারা মোটামুটি 2031 সাল পর্যন্ত এই ফোনে সফটওয়্যার আপডেট পাবেন, যেটা শুনতে খুব অবাক লাগলেও এটা একটা সত্য বিষয়। যদিও আপডেটগুলো লেটেস্ট ফ্ল্যাগশিপের তুলনায় একটু স্লো আসে, বাট স্টিল যথেষ্ট ভালো একটা পেসে তারা আপডেট দিয়ে যাচ্ছে, অ্যান্ড আমি পার্সোনালি এটার সফটওয়্যার সাপোর্ট নিয়ে বেশ স্যাটিসফাইড। সো এবার আসি ফাইনাল ভার্ডিক্টে। 2026 সালে এসে অন্যান্য মিড রেঞ্জ ফোনগুলোর ভিড়ে এই ফোনটাকে আপনার ইউজড মার্কেট থেকে চুজ করাটা উচিত হবে? আমি যদি আমার পার্সোনাল অপিনিয়ন বলি তাহলে ডেফিনেটলি উচিত হবে। আপনার যদি এমন একটা ফোন পছন্দ হয় যেটা কম্প্যাক্ট সাইজ হতে হবে, ভালো পারফরমেন্স পাবেন, ভালো ক্যামেরা সেটআপ পাবেন, ভালো ডিসপ্লে পাবেন, মানে ওভারঅল একটা ব্যালেন্সড ফোন, তাহলে স্যামসাং S24 ফোনটা 2026 সালে এসেও আপনার জন্য খুব ভালো একটা চয়েস হতে পারে, স্পেশালি বিকজ এটার ক্যামেরা সেটআপটা সেম ক্যামেরা সেটআপটাই S26-এও আছে। সো বেশি টাকা খরচ না করে আমার মতে আপনারা বেশ ভালো একটা ব্যালেন্স পাবেন এই S24 সিরিজ থেকে, স্পেশালি S22 অথবা S23 এর থেকে, কারণ ওই ফোনগুলোতে কিন্তু গ্রিন লাইনের যে ইস্যুটা ছিল, আমি আমার S24-এ 2 বছর ইউজ করার পরেও তেমন কোনো ইস্যু এখনও ফেস করি নাই। ইভেন আমি ফোরামেও তেমন ওয়াইড স্প্রেড ইস্যু দেখি নাই যে এই ফোনের ডিসপ্লেটাতে গ্রিন লাইন বা পিঙ্ক লাইন পড়তেছে। সো এটা ওভারঅল একটা ব্যালেন্সড ফোন আপনার জন্য হতে পারে। তবে আপনার যদি বেশি ব্যাটারি ব্যাকআপ প্রয়োজন হয়, এর থেকেও বড় সাইজের ফোন পছন্দ হয়, অথবা আপনি যদি গেমিং ফোকাসড পারসন হয়ে থাকেন, তাহলে এই ফোনটা আমি বলবো আপনার অ্যাভয়েড করাটাই উচিত, কারণ তখন দেখা যাবে যে আপনি কোনোটাই ঠিকমতো করতে পারতেছেন না, আর মনে মনে আফসোস করবেন যে এতগুলো টাকা খরচ করে কি ফোন কিনলাম। সো দ্যাটস অ্যাবাউট ইট ফর টুডে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়েন, একটা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেন, অ্যান্ড
কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।